সেট কাকে বলবো না, একসঙ্গে অবস্থানরত পরস্পর স্বতন্ত্র ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ কথাটা মানে কি, আগে পরে এরকম কিছু ব্যাপার নেই, কেউ আগে থাকতে পারে কেউ পরে থাকতে পারে, ঠিক আছে। মানে সে বলছি সুসংহত বস্তু সমূহের সংগৃহীকরণ, মানে কতগুলোকে কালেকশন অফ অবজেক্ট আমরা এটাকে বলি। কালেকশন অফ অবজেক্ট কেমন হতে পারে, সেটা ধর ভাওয়েলের কালেকশন হতে পারে, যেমন এ, ই, আই, ও, ইউ, ও ইউ, ঠিক আছে। এই পাঁচটা হয়তো আমাদের ভাওয়েল, ঠিক আছে। এই পাঁচটাকে আমি যদি এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে রাখি, তখন এইটাকে আমি সেট বলবো, ঠিক আছে। এই সেটটাকে আমি যে কোনো একটা বড় হাতের, আমি যেটা বলছিলাম যে এখানে পাঁচটা ভাওয়েলকে ধর লিখেছি, এই পাঁচটা ভাওয়েলকে আমি কালেকশন বলতে পারি, ঠিক আছে। পাঁচটা এক একটা পদকে আমি বলবো এলিমেন্ট, এ একটা এলিমেন্ট, ই একটা এলিমেন্ট, আই একটা, ও একটা, ইউ একটা। কেউ এইভাবেও লিখতে পারে, মানে এখানে কেউ এইরকমও লিখতে পারে, ইউ কে আগে লিখে নিতে পারে, তারপরে ধরো আই কে লিখলো, তারপরে ধর এ কে লিখে নিল, তারপরে ই কে লিখলো, হ্যাঁ। বা হচ্ছে আর কে পড়ে আছে যেন, আর ও পড়ে আছে, ও। মানে আমি বলছি যে আগে বা পরে কিছু ব্যাপার নেই, এই এলিমেন্ট গুলো লিখলেই হবে, থাকলেই হবে। এখানেও যে পাঁচটা আছে, এখানেও আমার সেই পাঁচটা আছে। আর একটা নির্দিষ্ট সংজ্ঞা থাক, মানে সুসংগত হবে তারা। সুসংজ্ঞাত কিভাবে হবে, ধর তোদেরকে আমি বললাম যে কি বলবো, যে সব থেকে ধর ভারতের আমি বললাম যে তিনটি সব থেকে সুন্দর জায়গা, তিনটি সবচেয়ে সুন্দর জায়গা, ঠিক আছে। সুন্দর জায়গা, জায়গা সম্পর্কে তোরা এবার ধর আমি ধরে নিচ্ছি তোরা সব গোটা ভারতকে দেখেছিস, তার মধ্যে তিনটে সুন্দর জায়গা যদি বলা হয়, তোরা এখানে পাঁচজন আছিস, এই পাঁচজনের মধ্যে পাঁচজন কিন্তু আলাদা আলাদা বলবি। কেননা তোদের প্রথম জনের যে তিনটে জায়গা পছন্দ হবে, অন্য জনের কিন্তু সেই তিনটে জায়গা পছন্দ নাও হতে পারে, বা আরেকজনের অন্য তিনটে জায়গা পছন্দ হবে। কারো কাশ্মীরকে ভালো নাও লাগতে পারে, আবার কারো কাশ্মীরকে ভালো লাগতে পারে। তার মানে এই যে আমি সুন্দর জায়গার কথা বললাম, এইটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়, মানে সুসংগত নয়। তার মানে এই মানে সুসংগত হতে হবে, মানে তুই বললেও যা হবে ওই সংজ্ঞা অনুযায়ী আমি বললেও তাই হবে। আমি যদি বলি ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে, ভারতের তিনটি দীর্ঘতম নদীর নাম বলো, তাহলে তুই বললেও যা হবে আমি বললেও তাই হবে, কেননা মাপটা তো আর চেঞ্জ হবে না, ঠিক আছে। এইটা হবে। আমি যদি বলি সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, বা আমি এন বলছি, হ্যাঁ, সেট অফ অল ন্যাচারাল নাম্বার কেমন হবে, এক হবে, দুই হবে, তিন হবে, চার হবে, ডট ডট ডট, এর কোনো শেষ নেই, চলতেই থাকবে। তাহলে এইভাবে আমি একটা সেটকে প্রকাশ করব। এখানে এটা কোনো বিষয় নয় যে এককে আগে লিখলাম কি দুইকে আগে লিখলাম, এক দুই থাকলেই হলো, ঠিক আছে, কোনো অর্ডারের দরকার নেই। এই যে বলেছে ক্রম নিরপেক্ষ, ক্রম নিরপেক্ষ কথাটার অর্থই হচ্ছে আগে বা পরে ম্যাটার নয়। স্বতন্ত্র, স্বতন্ত্র মানে এক, আমি আমি একটা সেটের মধ্যে দুবার এক কে লিখতে পারবো না, বা দুবার এ কে লিখতে পারবো না, আমি একটা সেট লিখছি এইরকম কোনো সেট হবে না। ঠিক আছে, আমি এখানে একটা বি সেট লিখছি, বি সেটটাকে আমি এইভাবে লিখতে পারবো না যে দুই, তিন, দুই, পাঁচ, আবার হয়তো লিখলাম এখানে সাত, এটা করতে পারবো না, কেননা এই দুই এলিমেন্টকে আমি দুবার লিখে ফেলেছি, এটা হবে না, ঠিক আছে। একবারই কেবলমাত্র আমি লিখতে পারবো, যে কোনো একটাকে আমাকে রাখতে হবে, একই এলিমেন্টকে একাধিকবার রাখতে হবে, রাখা যাবে না। অর্থাৎ কি, এলিমেন্ট বা পদগুলো প্রত্যেকটা হবে আলাদা আলাদা বা স্বতন্ত্র। স্বতন্ত্র কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকে হবে আলাদা আলাদা। এই হচ্ছে ব্যাপার। ক্রম নিরপেক্ষ মানে হচ্ছে আগে বা পরে হবে না। আর সুসংজ্ঞাত হবে, মানে যে সংজ্ঞার দ্বারা আমি সেটটা বানাচ্ছি, সেই সেটটা কিন্তু মানে আমি করলে একরকম, অন্য আরেকজন করলে আরেক রকম হবে, এরকম নয়, পছন্দ নির্ভর হবে না। এরপরে সেটকে আমরা যখন লিখি, সেটকে লেখার দু ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে রোস্টার পদ্ধতি বা ট্যাবুলেশন মেথড, এইরকম বলা হয়, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথড, বিল্ডিং মেথড। এই দুটো পদ্ধতি ব্যবহার করা হয়। এখন দুটো পদ্ধতি কি রকম, প্রথমে হচ্ছে রস্টার মেথড, রস্টার, দন্তেস টয়ে আকার র, রস্টার
পদ্ধতি, বাংলায় বললে রস্টার পদ্ধতি অথবা তোর ট্যাবুলেশন মেথড, টাবুলেশন মেথড, এই দুটো মেথড কি, বা আরেকটা বলা হয় ছকবন্দীকরণ, ছকবন্দীকরণ। ওকে, এইগুলোতে কি, এইটা কি বলেছে, এইখানে আমি যদি এলিমেন্ট গুলোকে ডাইরেক্ট লিখে দিই, মানে এটাও হতে পারে এটা, এইগুলো এইখানে দেখ প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে দিয়ে লিখেছি, এইগুলো সবই কিন্তু এই পদ্ধতি অনুযায়ী লিখেছি, রস্টার বা ট্যাবুলেশন। এই যে লেখার পদ্ধতি, এইগুলো সবই কিন্তু রস্টার বা ট্যাবুলেশন মেথড অনুযায়ী। এইবার আমি একটা উদাহরণ দেবো, যেটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। এটা হচ্ছে আমার 1 নম্বর পদ্ধতি। আর একটা সেটকে লেখার উপায় আছে ধর্মভিত্তিক পদ্ধতি, ধর্মভিত্তিক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদেরকে অনেকগুলো টার্ম, নতুন টার্ম জানতে হবে। এইটা আমাদের একদম একটা নতুন ধরনের পড়াশোনা বলতে পারিস, বা নতুন ধরনের অঙ্কের একটা শাখাতে প্রবেশ করছি। ঠিক আছে, আরেকটা পদ্ধতি হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতিটা কি, মানে ধর আমি একটা সেট এ কে লিখছি, এ সেটটা কিভাবে লিখছি, সাপোজ এ সেটটা লিখছি আমি এক্স, ঠিক আছে, এইখানে এইরকম চিহ্ন দিচ্ছি এক্স। এক্সটা কেমন হবে, এক্স হবে ধর এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ধর হয়তো 6 আছে, এই বা ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে কি, এক্সটা হবে কেমন, সাজ দ্যাট, দেখা যাচ্ছে না, আচ্ছা আমি এইখানে প্রপার্টি বেস লিখলাম, তার মানে কি অ্যাকচুয়ালি এইটাকে আমি যদি সমাধান করি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাকে সমাধান করলে কি হবে, এক্স এক্স একটা আসবে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর দুটো মান পাবো, একটা পাবো -2 আর একটা পাবো -3। তাহলে এই সেটটাকে আমি এইভাবেও লিখতে পারি -2, -3। অর্থাৎ কি, এই পদ্ধতিটার নাম হচ্ছে রস্টার পদ্ধতি, আর এইভাবে লেখার পদ্ধতিটার নাম হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডিং মেথড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বা প্রপার্টি বেসড আমরা বলতে পারি। ধর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ধর বি একটা সেট নিচ্ছি, বি সেটটা কেমন নিচ্ছি, বি সেটটা আমি নিচ্ছি এইরকম, বি সেটের একটা এলিমেন্টকে আমি ধর এক্স নিয়েছিলাম, এখানে ওয়াই নিচ্ছি, ওয়াই সাজ দ্যাট ওয়াই ওয়াই ইজ সাজ দ্যাট ওয়াইটাকে আমি বলে নিলাম ওয়াই। আচ্ছা, এই সমস্ত চিহ্নগুলো আমাদের বুঝতে একটু দেরি হবে, ওয়াই বিলংস টু, বা বা ধর হ্যাঁ এরকম বলছি, ওয়াই বিলংস টু এন, মানে ওয়াই হচ্ছে এন, মানে একটা ওয়াই বিলংস টু এন। আর কি, ধর ওয়ান লেস দেন ধর এন, এই লেস দেন ওয়াই লেস দেন 5। তার মানে কি, এখানে কি কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি, এইটা একটা সেটকে, আচ্ছা দেখ এখানে বিটা লিখেছি, এইটা কি প্রপার্টি বেস, এখানে কোনো এলিমেন্ট নেই আলাদা করে। ওয়াই আমি বলেছি কেমন হবে ওয়াইটা, সাজ দ্যাট ওয়াইটা হবে একটা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার আমরা জানি কোত্থেকে স্টার্ট হয়, বা স্বাভাবিক সংখ্যা কোত্থেকে স্টার্ট হয়, 1 থেকে 1 2 3, এই যে এখানে ন্যাচারাল নাম্বারের আমি একটা সেট লিখেওছি। তো আর কি হবে, 1 থেকে 5-এর মধ্যবর্তী ন্যাচারাল নাম্বার গুলো, দেখ 1 থেকে 5-এর মধ্যবর্তী, তার মানে কি কি হবে, একটা হবে না, যেহেতু লেস দেন আছে, ওয়াইটা কার একের 1 লেস দেন ওয়াই, মানে 1টা হচ্ছে ওয়াই এর থেকে ছোট, তার মানে 1-এর থেকে বড় কে কে হবে শুরু, না 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হবে না, ওয়াইটা 5-এর থেকে ছোট, তার মানে 4 পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে বি এর এলিমেন্ট। এই রকম ভাবে লেখার নাম হচ্ছে রোস্টার পদ্ধতি, আর এইটা হচ্ছে বলতে পারিস ধর্মভিত্তিক পদ্ধতি। এইটুকুই ডিফারেন্স। ওকে, দেখি এই দুটো ভাবেই আমরা প্রকাশ করি আর কি। তো যত আমরা বেশি অঙ্কের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাব, আস্তে 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 সবগুলো বুঝতে পারবি। তো এইখানে প্রচুর আমাদেরকে নতুন টার্মের সঙ্গে পরিচিত হতে হবে।
হ্যাঁ, ওই জন্য আজকে খুব বেশি এমনি আগানোর আমার ইচ্ছেও ছিল না, যে অনেকটা যদি আমি একসঙ্গে ধর আজকেই অনেকগুলো নতুন টার্ম শিখলাম, আবার সেই টার্মগুলো নিয়ে অঙ্কও হচ্ছে, মাথায় আসতে চাইবে না। ওই জন্য আমি একটু অল্প অল্প করে আজকে আগাবো ভেবেছিলাম। কি কি টার্ম শিখতে হবে? এইখানের সমস্ত টার্মগুলোই প্রায় আমরা জানি। এই ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, যাই বলিস না কেন এই সাইনগুলো সব জানি। এটা এটা নট, নট লেস দেন, এটা হচ্ছে নট গ্রেটার দেন। আচ্ছা, এইটার নাম হচ্ছে বিলংস টু। ইংরাজিটাই বলি আমরা, এই বাংলাতে বলি না, বিলংস টু বলবি, ঠিক আছে? বিলংস টু কথাটার অর্থ কি? বিলংস টু কথাটার অর্থ কি? ধর সাপোজ কেউ আরামবাগে বাস করে, তার মানে কি সে আরামবাগে বিলংস করে, থাকে। ধর আমি একটা উদাহরণ দিয়ে বলি, সাপোজ একটা সেট আছে, ঠিক আছে? এ একটা সেট আছে, এ সেটের এলিমেন্ট গুলো কেমন? 2, 3, 5, 7, এইগুলো হচ্ছে এ সেটটার এলিমেন্ট। এই যে এলিমেন্ট গুলো আছে, তার মানে আমি কি বলতে পারি? 3, এইটা, এই এলিমেন্টটা কোথায় বিলংস করে? এ সেটে বিলংস করে। এইটার অর্থ হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে 3, এইটা পড়বো কিভাবে? 3 বিলংস টু এ, বা কেউ বলতে পারে 7 বিলংস টু এ। এই হচ্ছে ব্যাপার, অসুবিধা কিছু নেই। আর নট বিলংস টু, ধর আমি এইখানে যদি বলি 9, 9 একটা এলিমেন্ট, ঠিক আছে? 9 নট বিলংস টু এ। কিংবা ধর একটা স্মল এ নিচ্ছি, স্মল এ, বা ডাজ নট বিলংস টু ও বলতে পারি। নট বিলংস টু বা ডাজ নট বিলংস টু দুটো কথাই চলবে। বিলংস টু ধর এ সেট, ওকে, এ। এই হচ্ছে ব্যাপার। যদি থাকে ওই সেটে ওই এলিমেন্টটা, তাহলে বিলংস টু কথাটা ব্যবহার করব, আর তাহলে ডাজ নট বিলংস টু অমুক। আচ্ছা, এইটা হচ্ছে, এইটা অর এর চিহ্ন, আর এটা অ্যান্ড এর চিহ্ন, অর আর অ্যান্ড। আচ্ছা, শুধুমাত্র একটু এইটা মাথায় রাখবি না, অ্যান্ড এর চিহ্নটা এর মতো, অ্যান্ড এর চিহ্নটা এর মতো, শুধু পেটটা কাটা নয়। আর অর এর চিহ্নটা ভি এর মতো, ওকে? এই টার্মগুলোও কিন্তু আমাদের ইউজ হবে। এই যে নতুন চিহ্ন আমরা কিছু শিখছি, যে অর মনে হচ্ছে ভি এর মতো অনেকটা, উল্টান ভি মানে এরকমই। আর এর মতো অ্যান্ডটা মনে রাখার সুবিধা, পেটটা না কাটলেই হবে। আচ্ছা, এইটা ফর অল, ঠিক আছে? ফর অল ভ্যালুজ অফ এক্স মানে কি? তাহলে ফর অল ভ্যালুজ অফ এক্স মানে যেখানে মানে এক্স এর সমস্ত মান বোঝাবে আর কি, ঠিক আছে? এক্স এর সমস্ত মানের জন্য, ধর আমরা যেমন বলি যে এক্স এর যে কোনো মানের জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। ধর সাপোজ আমি বলছি এক্স স্কোয়ার প্লাস 2 ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে? এইটা কি? এটা একটা ইনইকুয়েশন বা ইনইকুয়েশন, ঠিক আছে? ইকুয়েশন তো নয়, ইনইকুয়েশন। এইটা আমি বলতে পারি যে ফর অল এক্স, সমস্ত এক্স এর জন্য, ঠিক আছে, এই ফর অল এক্স, যখন যখন এক্স বিলংস টু, আমি ধরে নিচ্ছি কোথায়, যে কোনো আমি ইন্টিজার বলে নিচ্ছি, এক্স বিলংস টু, বা ন্যাচারাল নাম্বারে এনটা বলেছি বলে আরেকবার এনটাই বলছি, ন্যাচারাল নাম্বারে আছে। হুম, ফর অল ভ্যালুজ অফ এক্স, যখন এক্স বিলংস টু এন, এই অসমীকরণটি সত্য। অসমীকরণটি করণটি সত্য। দেখ, এক্স এর যাই মান হোক না কেন, 1 মান নিলেও হবে, 2 মান নিলেও হবে, 3 মান নে, যাই মান নে না কেন, যে কোনো মানের জন্যই কিন্তু এই অসমীকরণটা সবসময় সত্য হবে। এইখানে একই। আচ্ছা, এইটা এই এইরকম আর কি, ফুটকি আমরা যেমন এটাকে কি বলি, হুম, কোলন, না সেমিকোলন তো এইটা, এটাকে কি বলা হয় বল না, বাংলাতে কি বলি বলতো? বিসর্গ, বিসর্গ নয়, অন্য কিছু একটা এরকম কিছু ব্যাপার। যাই হোক, কোলনি বলে। কোলনি বলে, তাই তো? কোলন, আর এইটাকে সেমিকোলন বলা হয়, ঠিক ঠিক ঠিক। তো কোলনি হলো। তো এই কোলনের মতো এই চিহ্নটাকে আমরা বলবো সাজ দ্যাট, ঠিক আছে? বা এই রকম সাজ দ্যাট। এই যে আমি আগের পাতাতে যখন লিখছিলাম, এইখানে দেখ এই চিহ্নটা ব্যবহার করছিলাম, এইটার মানেটা হচ্ছে সাজ দ্যাট, ঠিক আছে? বা আমরা এরকম লাইন টেনেও এই পরিবর্তে এটা মনেও সাজ দ্যাট বোঝাবে। হ্যাঁ, কোথায় কোন চিহ্নটা ব্যবহার হবে, এইগুলো কিন্তু খুব ভাইটাল ব্যাপার। তো এইভাবে আমাদেরকে এই এই টার্মগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এইটা আমি নিয়েছি ওই এসএনদের বইয়েতে, দেখবি তোদের ছক করে দেওয়া আছে, সবটাই হচ্ছে ব্যাপার, দেওয়াই আছে সবগুলো। নেক্সট হচ্ছে এইখানেতে ইমপ্লাইজ দ্যাট, এই মিনিংটা তো তোরা জানিস। এটা হচ্ছে সাবসেট, এই যে
এইরকম সি এর মতো তার আগে একটা মানে নিচে একটা দাড়ি, এটা হচ্ছে শুধু সাবসেট। আর যদি প্রপার সাবসেট হয় তার চিহ্ন হচ্ছে এটা। কত চিহ্ন শিখতে হবে এই চ্যাপ্টারে, এখন এখন মনে হচ্ছে বাবরে এতগুলো চিহ্ন মাথায় থাকবে না, গুলিয়ে ফেলবো, কিন্তু না, বিষয়টা আস্তে আস্তে ঠিকই মাথায় ঢুকবে। এটা হচ্ছে নট কন্টেনিং বা হচ্ছে এটা সাবসেট নয় বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে সাবসেট, এটাকে আমরা বলি এটা যদি সাবসেটের চিহ্ন হয় এটাকে তখন বলা হয় সুপারসেটের চিহ্ন। আর এর অর্থগুলো কি পরে আমি সব ব্যাখ্যা করে দিচ্ছি, ওকে। দেখ, সাবসেট মানে কি, আমি একটা কোশ্চেনে আসছি, এখানে জাস্ট এইগুলো দিয়েছে চিহ্নগুলো, আমি একবার বলে দিচ্ছি। এইখানে হচ্ছে নেগেশন, নেগেশনের সাইন মানে হচ্ছে নয়, নং অর্থে ব্যবহার হবে, মানে এইটা হলে ওইটা হয়, হয় না আর কি। সেটা না হওয়া বোঝালে তাকে না যোগ করে দে, যেমন নং অর্থক বাক্য আমরা করি না বাংলাতে, এই চিহ্নটা হচ্ছে এরকম আর কি। আর এটা হচ্ছে কমপ্লিমেন্টের চিহ্ন, এ কমপ্লিমেন্ট মানে মাথায় সি লেখা থাকবে, কিংবা এ ড্যাশ হিসাবে, কিংবা এ বার, এইরকম হয় কমপ্লিমেন্ট অফ সেট। আচ্ছা, এইগুলোর অর্থ কি আমি পরে পরে ব্যাখ্যা করছি, তখন আরেকবার চিহ্নগুলো বুঝতে পারবি বা জানতেও পারবি, ভয় খাওয়ার কিছু নেই। আমি জানি এখন অনেকেরই কিন্তু মাথায় গন্ডগোল ঠিকবে যে বাপরে এত চিহ্ন কি আসছে। এটা ইউনিয়ন, ঠিক আছে। আমরা যেমন একটা দুটো এলিমেন্টের মধ্যে 2+3 লিখি, 2+3 লিখি ইকুয়াল টু 5 ক্যালকুলেশন করি, সেরকম দুটো সেট এরকম থাকতে পারে। একটা হচ্ছে ধর 2,3 একটার এলিমেন্ট আছে, আর একটার এলিমেন্ট আছে a, b, ওকে। তোদের মনে হতে পারে যে 2, 3 আর a b এর মধ্যে আবার যোগ বিয়োগ হয় নাকি, হ্যাঁ সেটের ক্ষেত্রে হয়। তো এই দুটো সেটের ইউনিয়ন, ইউনিয়ন মানে অনেকটা এই রকম ম্যাটার। তাহলে এই দুটো সেটের ইউনিয়ন করলে কি হবে, এই সব এলিমেন্ট গুলোকে আমাকে লিখতে হবে, মানে 2, 3, a, b, ঠিক আছে, a b। আবার সাপোজ ধর এইখানে একটা 2 থাকতো, কিন্তু আমি এইখানে 2 কে দুবার লিখতাম না, একবারই লিখতাম, কেননা এটা একটা সেট, সেটে একই এলিমেন্টকে একাধিকবার লেখা হয় না, ঠিক আছে, ইউনিয়ন। আর ইন্টারসেকশন, এর পরের চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন, মানে এর উল্টো, উল্টো বা ছেদ, এটাকে বলছি সেট কি সবসময় সেকেন্ড ব্র্যাকেট লিখতে হয়? হ্যাঁ, সেটকে আমরা যখন লিখি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে লেখা হয়, অবশ্যই অবশ্যই। আর এইটাকে বলা হয় কাপ, আর এইটাকে বলা হয় ক্যাপ। আচ্ছা, এইটা মনে রাখা, কাপ আর ক্যাপের মনে রাখার কিছু অসুবিধা নেই, আমরা যে কাপে করে চা খাই সেটা তো এইরকমই দেখতে। আর ক্যাপ মানে মাথায় টুপি পরলে সেটা কিরকম হয়, টুপি এরকমই দেখতে হয়, উল্টো দিকে থাকে। তো কাপ আর ক্যাপও বলা হয়, মানে এইগুলোও নাম। হুম। অথবা ইউনিয়ন আর ইন্টারসেকশন, এগুলোর অর্থ কি আমরা যখন জেনে যাব তখন এগুলো মনে রাখার সুবিধা হবে। এরপরে সার্বিক সেট, সার্বিক সেটের অর্থ কি সেটাও হচ্ছে আমরা পরে জানছি, সেটাকে আমরা প্রকাশ করি ইউ দিয়ে, ইউনিভার্সাল সেট, অথবা এস দিয়ে। এরপরে খুব কমন কতকগুলো কথা, স্বাভাবিক সংখ্যার সেট, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের সেটকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি। এখন বইয়েতে তোরা দেখতে পাবি যে এইরকম করে এন লেখা আছে, এইখানে ডবল দাড়ি আছে, ওকে। তোদেরকে কিন্তু ওই ডবল দাড়িটা দিতে হবে না, ওটা কনসিডারেশনের ব্যাপার, যে এমনি এন লিখলেই, ক্যাপিটাল এন লিখলেই কিন্তু ওইটাকে আমরা ধরে নেবো ন্যাচারাল নাম্বার হিসাবে। আচ্ছা, তারপরে ডাব্লু হচ্ছে হোল নাম্বার, হোল কথাটা থেকে ডাব্লু এসেছে, তাহলে অখণ্ড সংখ্যার সেট। আমরা জানি যে কি, ন্যাচারাল নাম্বারের সাথে শুধু জিরোকে যোগ করে নিলেই আমাদের হয়ে যায় হোল নাম্বারের সেট। নেক্সট হচ্ছে জেড কিংবা আই, তো এটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কাকে বলে নিশ্চয়ই তোরা জানিস, 0, +-1, +-2, +-3 ডট 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 চলতেই থাকবে। তবে তাদের মধ্যে এই জেডটা হচ্ছে বেশি প্রযোজ্য, ঠিক আছে। আইটা লিখলে, আইটা লেখার থেকে জেডটা লেখা আমার কাছে ভালো বলেই বেশি মনে হয়, ঠিক আছে। জেড হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। আবার এইগুলো যখন আমরা লিখছি না, এই ধর জেড এর মধ্যে প্লাস সংখ্যাও আছে, মাইনাস সংখ্যাও আছে। কেন বলছি +-1, মানে +1ও আছে, -1ও আছে। এবার আমি যদি শুধু প্লাস গুলোকে বোঝাই তাহলে তখন আমি জেড প্লাস বলবো, ওকে, জেড প্লাস বা আই প্লাস বলবো। আর যদি মাইনাস টার্ম গুলোকে আমি প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে জেড মাইনাস, মাথায় এরকম মাইনাস বা আই মাইনাস এরকম বলা যেতে পারে। আচ্ছা, মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ হিসাবে, কিউ দিয়ে প্রকাশ করব, সেট অফ অল রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বার, বা এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব। রেশনাল নাম্বার আমরা কাকে বলবো, আমরা মনে থাকবে আশা করি, এগুলো তো একটু আগে আগে হয়েছে, যাদেরকে আমরা কি
পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। কিউটা অবশ্যই নট ইকুয়াল টু 0, আর এরা কি হবে, পরস্পর মৌলিক হবে। এই রকম সংখ্যাকে আমরা কি বলি, আমরা হচ্ছে মূলদ সংখ্যা বলি। আর এরকম যদি না হয় তখন তাকে অমূলদ সংখ্যা বলি। এখন মূলদ সংখ্যার সেটকে আমরা এরকম কিউ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, কিউ প্লাস হলে ধনাত্মক মূলদ সংখ্যা, কিউ মাইনাস হলে ঋণাত্মক মূলদ সংখ্যা। আচ্ছা, এইখানে আর হচ্ছে কি, সমস্ত বাস্তব সংখ্যার সেটকে আমরা আর বলি। রিয়েল নাম্বার থেকে আর কথাটা আমরা নিয়েছি। ওকে, রিয়েল নাম্বার থেকে আর কথাটা নিয়েছি। আচ্ছা, আর আর প্লাস মানে কি, ধনাত্মক বাস্তব সংখ্যা, আর মাইনাস মানে ঋণাত্মক বাস্তব সংখ্যা। আচ্ছা, এইটা চিহ্নটা কিন্তু ফাইয়ের মতন দেখতে, এটা দেখতে ফাইয়ের মতো কিন্তু ফাই নয়, এইরকম চিহ্নটা। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ড্যানিশ লেটার। এটার ড্যানিশ লেটারের এবার উচ্চারণটা হচ্ছে ওই এর মতো, ওই এইরকম উচ্চারণ। তো আমরা ফাই বলেই কাজ চালিয়ে নেবো, কিন্তু মাথায় রাখবি, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এটা ফাই নয়। ঠিক আছে, নাল সেট বা ভয়েড সেট। হ্যাঁ, এটা কাকে বলে আমি ব্যাখ্যা একবার বলে দিই, খুব একটা ইয়ে নয়। ধর একটা আমি সেট লিখছি, তাতে কোনো এলিমেন্টই নেই, কোনো এলিমেন্ট নেই, এরকম একটা সেট। তাহলে এই সেটটাকে আমরা তখন বলি এই ভয়েড সেট বা নাল সেট। এটার চিহ্ন হচ্ছে এইরকম একটা, আলাদাভাবে আমরা চিহ্নিত করি এইভাবে। ওকে, এই হচ্ছে বিষয়। এইরকম চিহ্নগুলোকে আমাদের মনে রাখতে হয়। তো আমি আবার বলবো, ডিসকাস করছি। চিন্তার কিছু বিষয় নেই। কোনটার মানে কি, এটা ছিল আমার স্লাইড নাম্বার কততে, স্লাইড মনে হচ্ছে 16, 17তে। 17তে কি আছে দেখি। ওকে, ওকে। আচ্ছা, এখন দেখ, আমি প্রথমেই চলে আসছি এই দুইয়ের দাগের প্রশ্নটাতে। দুইয়ের দাগের প্রশ্নটাতে চলে আসার আমার উদ্দেশ্য হচ্ছে, এইখানে অনেক কিছু জিনিস আমাকে একবারে উদাহরণ সহ সংজ্ঞা চেয়েছে। হুম, দুইয়ের দাগের একটা প্রশ্নটাতে সেট কাকে বলে, সসীম সেট অসীম সেট কাকে বলে, শূন্য সেট কাকে বলে, সার্বিক সেট কাকে বলে, মানে ওইখান থেকে অনেক কিছু জিনিস এইখানে দেখ দিয়েছে। আর তার মানেটা কি, তার চিহ্ন কি, সব আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, তাহলে ফার্স্ট স্টেপে আমি এইখান থেকে এই দুটো সেট তো কাকে বলে আমরা বলেছি, এবার সসীম সেট অসীম সেট এই ব্যাপারটা আমি ডিসকাস করছি। দেখ, দেখ সসীম মানে কি, যার সীমা আছে, ফাইনাইট, যেটাকে আমরা কাউন্ট করতে পারবো, গুনতে পারবো, তাকে বলবো সসীম সেট। যে সেটের পদ সংখ্যা হচ্ছে সসীম, তাকে আমরা বলবো গণনযোগ্য, তাকে আমরা সসীম সেট বলবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, খুব সহজ বিষয়, যে যেই সেটের আমরা এলিমেন্ট কতগুলো আছে বা পদ কতগুলো আছে গুনতে পারবো। ধর এ একটা আমি যেমন উদাহরণ দিয়েছি, পি কিউ আর এস টি, তাহলে এর পদের সংখ্যা কতগুলো হলো 5, তাহলে 5টি আমি কিন্তু গুনতে পারছি। এইটি হচ্ছে আমাদের কাছে একটি সসীম সেট। আবার ধর এইরকম আমি আবার আরেকটা সেট নিচ্ছি, ধর বি একটা সেট নিচ্ছি, বি সেটটা এইরকম, সাপোজ 7, তারপরে হয়তো হলো 11, 13, তারপরে হয়তো 20, 25, 29 ইত্যাদি। আমি আর কি মন গড়া কতগুলো সংখ্যা দিয়ে একটা সেট তৈরি করেছি। এখানে ধর 6টা, পদের সংখ্যা কতগুলো, 6টা, মানে কি আমি কাউন্ট করতে পারবো। আচ্ছা, পদের সংখ্যা 6-এর জায়গায় 600টাও হতে পারতো, কিন্তু সেটা কাউন্ট করা যাচ্ছে কিনা সেটা হচ্ছে ম্যাটার। তাহলে তাকে আমরা বলবো ফাইনাইট সেট, আর কিছুই নয়। যদি পদের সংখ্যাকে আমরা কাউন্ট করতে না পারি, গুনতে না পারি, এই যে এইখানে বলেছি এক্স, ঠিক আছে, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, আমরা এটাকে কি পদ্ধতিতে প্রকাশ করেছি। আচ্ছা, এইখানের পদ্ধতির নাম কি, রস্টার পদ্ধতি। এটা হচ্ছে রস্টার পদ্ধতিতে দেখ প্রকাশ করেছি। ঠিক আছে, 1 2 3 4 5 প্রত্যেকটা এলিমেন্টকে লিখে দেওয়া, এটার নাম হচ্ছে রস্টার পদ্ধতি। আর এইটা কি, এইটাকে আমরা বলছি ধর্মভিত্তিক পদ্ধতি। এক্স সাজ দ্যাট, এক্স একটি স্বাভাবিক সংখ্যা, এই যে সাজ দ্যাটের চিহ্ন। ঠিক আছে, এটা সাজ দ্যাটের চিহ্ন, এক্স একটি স্বাভাবিক সংখ্যা। এবার আমি যদি এটাকে লেখার চেষ্টা করতাম, কিভাবে লিখতাম না, প্রথমে লিখতাম এক, স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট হয়, তারপরে নেক্সট সংখ্যা কত আছে 2, তারপরে আসে 3, তারপরে আসে 4, ডট ডট ডট, এটা তো চলতেই থাকবে, এর কোনো শেষ পাবো না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এটাকে আমরা যদি এলিমেন্ট দিয়ে আমরা যদি লিখতাম, তাহলে এটা হচ্ছে আমার ধর্মভিত্তিক পদ্ধতি, এটা হলো আমার রস্টার পদ্ধতি।
এখানে দেখ কিন্তু এলিমেন্টকে আমরা কাউন্ট করতে পারবো না, আমরা স্বাভাবিক সংখ্যার শেষ কোথায় কেউ জানি না, এই জন্য এটাকে বলবো আমরা অসীম সেট। ঠিক আছে, নেক্সট আমরা পয়েন্টে চলে আসছি শূন্য সেট, যেটা ওখানে পড়েছিলাম। এই যে এটা হচ্ছে ওই বা ড্যানিশ লেটার, এইটা দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, আমরা এটার কি থেকে পাবো, একটা ধর্ম নির্ভর সংজ্ঞাত সেটের উপাদান বা পদ সংখ্যা শূন্য হলে, পদ কিছু থাকবে না, তাহলে সেই সেটকে আমরা শূন্য সেট বলবো। এটাকে এই লেটারটা, আচ্ছা ফাই এটা নয় কিন্তু, ঠিক আছে, এটা ফাই নয়, ফাইয়ের মতন দেখতে অনেকটা, এটা ড্যানিশ লেটার। ফাইটা হচ্ছে তোর গ্রিক লেটার। ঠিক আছে, ফাই যে আমরা লিখি না, ফাইটা হচ্ছে গ্রিক লেটার, আর এই লেটারটা হচ্ছে কিন্তু ড্যানিশ লেটার। ওকে, দুটো দেখতে অনেকটা একই রকম, অনেকটা একই রকম, মানে প্রায় খুঁজেই পাওয়া যাবে না, খাতায় লিখলে তো কেউ বোঝাই যাবে না। তো তোরা যদি ফাইও লিখে দিস কোনো অসুবিধা নেই, কেউ কাটবে না ওর জন্য কিছু। তো এই হচ্ছে ব্যাপার। এটাকে এই যে ওই এর উচ্চারণ কি হবে, আমার ওই বলে মনে হয়, তো ওই। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই মানে ভুল টুল করে, মানে সত্যিকার কথা বলছি, আমার স্বীকার করতে কিছু ইয়ে নেই, এটা আমি ভুলই শিখেছিলাম। ভুল শিখেছিলাম মানে আমরা সেট শিখেছিলাম কোথায় জানিস তো, অনার্সে গিয়ে। আমাদের না 9-এ ছিল না 11-এ ছিল, আমরা অনার্সে গিয়ে সেট শিখেছিলাম। মানে স্যার কিন্তু আমাদেরকে ওটা ফাই সেট বলেছিল, ওইটুকুই জানতাম। তো পরে পরে পড়তে গিয়ে পড়াশোনা আরো ধর কিছু তো করা হয়, করার পরে পরে জানতে পেরেছি না এটা ফাই সেট নয়। হ্যাঁ, মানে লিখে দিলে তো কিছু প্রবলেম নেই, এটা তো দেখতে ফাইয়ের মতনই। আহ, তো সেই জন্য কোথাও ওর জন্য নাম্বার কাটারও ব্যাপার নেই বা কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমি বলছি এটা ফাই কিন্তু নয়। এর চিহ্ন হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটটা থাকলেই, তার মানে কি এখানে কোনো এলিমেন্ট নেই বোঝাচ্ছে। এইভাবে আমরা ফাই সেটকে প্রকাশ করি বা শূন্য সেটকে প্রকাশ করি। নাল সেট বলা হয়, এটাকে ভয়েড সেটও বলা হয়। ঠিক আছে, অনেক এইসব নামও বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্বিক সেট, মানে সবকিছু যার মধ্যে ইনক্লুডেড। তোর ধর সেট সম্পর্কিত যে অঙ্ক করা হচ্ছে সেখানে একাধিক সেটের ব্যবহার থাকতে পারে। এখন সেই সব সেটগুলোই যদি অন্য কোনো সেটের উপসেট হয় বা সাবসেট হয়। এখন উপসেট কথাটার অর্থ কি, উপসেট বা সাবসেট কথাটার অর্থ কি? আচ্ছা, এই যে আরামবাগ, এই যে আরামবাগ, আরামবাগকে বলা হয় সাব ডিভিশন, তাই তো? আরামবাগকে বলা হয় কার সাব ডিভিশন? হুগলির সাব ডিভিশন। তার মানে কি, এই হুগলি জেলার একটা অংশ হচ্ছে আরামবাগ, হুগলির মধ্যকার একটা অংশ হচ্ছে আরামবাগ। ঠিক আছে, আরামবাগটা হুগলির মধ্যে অবস্থিত, তার মানে আরামবাগের কোনো অংশই কিন্তু হুগলির বাইরে নয়। সাব ডিভিশন, সাব কথাটার মানেই হচ্ছে এইটা। তাহলে সাবসেট আছে, পরে আমি বলে দিয়েছি। সাবসেট কথাটার অর্থ হচ্ছে, ধর আমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি, খুব ভালো হবে বুঝতে সুবিধা। তাহলে ধর এ একটা সেট নিয়েছি, এ সেটের এলিমেন্ট লিখছি আমি 2, 5, 3। কেউ বলতে পারিস না, 3 তো 5-এর থেকে ছোট, তো পরে লিখলে কি করে হবে, এরকম কিছু ব্যাপার নেই, কোনো অর্ডার নেই। আমি 3টাকে আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। এখানে ধর 7 আছে, সাপোজ এখানে 9 আছে, ইত্যাদি। ঠিক আছে, আবার ধর বি একটা সেট লিখছি, বি সেটটাতে আছে কে কে, 3 আছে, আর 7 আছে, 9 আছে। তাহলে দেখ, বি সেটের সব এলিমেন্ট গুলোই কিন্তু এ সেটের এলিমেন্ট। 3ও আছে এ সেটে, 7ও আছে এ সেটে, আবার 9ও আছে এ সেটে। তাহলে আমি এই বি সেটটাকে বলতে পারি সাবসেট। ঠিক আছে, সাবসেট এবং প্রপার সাবসেট দুটো আলাদা আলাদা, তো আমি এখানে সাবসেট বলেই চালাচ্ছি। পরে আমি প্রপার সাবসেটও যে হবে এটা, আমি সেটা কেন হবে ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, বি ইজ এ সাবসেট, সাবসেটের চিহ্নটাও আমি আরেকবার তোদেরকে বলে দিলাম, আমার উদ্দেশ্য হচ্ছে এইটি, বি সাবসেট অফ এ। তাহলে আমি একটা ধর সেটের অঙ্ক করছি, ঠিক আছে, সেই বা ওই যে কোনো আলোচনার ক্ষেত্রে, মানে এখানে ধর আমি কোনো একটা অঙ্ক কি বলছি, একটা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস হবে, এই সমস্যার যত সেট ব্যবহার হয়, সেই সব সেটগুলোকে আমি যদি কোনো একটা সেটের সাবসেট হিসাবে প্রকাশ করতে পারি, তাহলে সেই সেটটাকে বলবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, মানে ওর থেকে বড় আর কেউ নেই। ঠিক আছে, এটা সেটও হবে না, সেট হবে। আচ্ছা, এটাকে সাধারণত আমরা এস দিয়ে বা ইউ দিয়ে বা যাই, এটা হচ্ছে যাই। যাই কেমন করে লেখা হয়, আমরা দেখ অনেক কিছু একটু যদি ল্যাটিন ভাষাটা শিখে নিতাম আমরা লিখতেও পারতাম, কেননা প্রচুর ল্যাটিন শব্দ তো আমরা শিখছি। হ্যাঁ, ল্যাটিন লেটার গুলোকে দেখ আমরা শিখেই ফেলেছি, এটা হচ্ছে যাই, আলফা বিটা গামা ডেল্টা ও সবই হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে ইটা,
ইটা হচ্ছে খাতায় লেখার সময় তোরা এইরকম করে মানে এন এর মতনই অনেকটা এন এর মতনই আর একটু বেড়ে যাবে, এই হচ্ছে মানে লেজ হবে আর কি একটু। আর এটা হচ্ছে যাই, এটা ইটা, এই সমস্ত অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তবে মেনলি মনে রাখবি আমরা এই ইউ দিয়েই প্রকাশ করি অথবা এস দিয়েও প্রকাশ করি। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট হচ্ছে একপদী সেট। যে সেটের পদের সংখ্যা একটা তাকে আমরা একপদী সেট বলবো। এখানে যেমন উদাহরণ দুটো দিয়েছি দেখ। এবার সমান সেট, ইকুয়াল সেট, যদি দুটো সেট এরকম হয়, এ হচ্ছে বি এর সাবসেট আবার বি হচ্ছে এ এর সাবসেট, এটা বি এ আমি কোনোভাবে প্রমাণ করলাম এ হচ্ছে বি এর সাবসেট আবার বি হচ্ছে এ এর সাবসেট, তবে এই সেট দুটোকে আমরা বলবো ইকুয়াল সেট বা সমান সেট। নেক্সট আমি ওই সাবসেটে চলে আসি। সাবসেট কথাটা তো বারবার বলা হচ্ছে। আচ্ছা দেখ, এ সেট কে বি সেটের উপসেট বা সাবসেট কখন বলা হবে, যদি এ সেটের প্রতিটি পদ বি সেটের পদ হয়। অর্থাৎ আমি ধর এ এ সেটের এই যে বলেছি এক্স বিলংস টু এ, এই কথাটার অর্থ হচ্ছে কি এক্স হচ্ছে এ তে বিলংস করে, মানে এ এর একটা উপাদান হচ্ছে এক্স। যদি আমরা সেটা থেকে দেখাতে পারি এক্স ওই এলিমেন্টটা বিয়েতেও বিলংস করছে, আমি এক্সটাকে কিন্তু যে কোনো এলিমেন্ট নিয়েছি, এক্স মানে কি কোনো নির্দিষ্ট করে কোনো এলিমেন্টকে বোঝাচ্ছি না, আমি এ সেটের যে কোনো এলিমেন্টকে বোঝাচ্ছি। যে কোনো এলিমেন্ট এক্স এ তে থাকার জন্য ওই এলিমেন্টটা যদি বিয়েতে থাকে, মানে এইগুলো নোটেশন, এইগুলো হচ্ছে নোটেশন, ঠিক আছে। তো তখন আমরা বলবো এস, ঠিক আছে, তখন আমরা বলছি এ ইজ এ সাবসেট অফ বি, মানে এটা হচ্ছে বি এর সাবসেট। মনে রাখার বিষয়টা কোন দিকে কে কার সাবসেট, ঠিক আছে। আমি কি বলছি এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি, তার মানে কি এ হচ্ছে বি এর সাবসেট। আরামবাগ হচ্ছে হুগলির সাব ডিভিশন, তার মানে কি হুগলিটা বড় আরামবাগটা ছোট, ঠিক আছে। তার মানে এ সেটের সব এলিমেন্ট গুলোই কিন্তু বি সেটের মধ্যে আছে, বি একটু বড় সেট, ঠিক আছে। আমরা সেটকে ছবি এঁকেও বোঝাই, আমরা সেটকে ছবি এঁকেও বোঝাই, তার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামে আমি আসছি, ঠিক আছে। আসলে অনেকগুলো কনসেপ্ট তো একসাথে শিখতে হবে, কোনটা আগে আর কোনটা পরে সব যেন একটু মিলিয়ে মিশে যাবে। ধর এটা একটা সেট আমি নিয়েছি বি সেট, এর মধ্যেকার এলিমেন্ট আমি আমি ধর এখানে এইটাকে বলছি এ সেট, ঠিক আছে। তার মানে কি এর সব এলিমেন্ট গুলোই দেখ বি এর মধ্যে আছে, তাহলে এই এ সেটকে আমি বলবো বি এর সাবসেট। এখন যথার্থ উপসেট আর যথার্থ অধিসেট, তার নাম হচ্ছে সাবসেট। এটার আমার ইংরেজিটা একটু ভুল হয়েছে, এখানে হবে প্রপার। ওকে, এখানে আমাকে প্রপার কথাটা লিখতে হবে, প্রপার, প্রপার, ঠিক আছে, মানে যথার্থ। প্রপার সাবসেট অ্যান্ড সুপারসেট কাকে কাকে বলবো, দেখ বিষয়টা আগে বুঝে নে। ধর ধর আমি একটা এ সেট লিখছি, সহজ করে বোঝাই ভালো। এ সেটের উপাদান নিচ্ছি আমি, ধর এ বি সি ডি আর ই, ওকে, এটা হচ্ছে এ সেটের উপাদান। এখন ধর বি সেটের আমি একটা উপাদান, বি সেট লিখছি আমি, ধর এ বি সি ডি বা এ বি সি তিনটে। এখন দেখ বি সেটের সব উপাদানগুলোই তো এ সেটে আছে, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ বলতেই পারি আমি, বি হচ্ছে এ এর সাবসেট, এই কথাটা আমি বলতেই পারি। নেক্সট, এই কথাটা যেমন বলতে পারি, আর একটা কি ব্যাপার দেখ, এই বি এর এলিমেন্ট গুলো বাদেও তো এ সেটে আরো দুটো এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি, মানে যদি একটাও এলিমেন্ট থাকে তখন আমি বলবো বি হচ্ছে প্রপার সাবসেট অফ এ। আমি যদি এটা দেখাতে পারি যে বি এর সব এলিমেন্ট গুলো এ তে আছে এবং এ তে এক্সট্রা এলিমেন্ট আছে কমপক্ষে একটা, একটা থাকলেই হবে, একের বেশি থাকলে তো বটেই, নো প্রবলেম, দুটো তিনটে পাঁচটা সাতটা থাকতেই পারে, নো প্রবলেম, তখনও প্রপার সাবসেট হবে। কিন্তু কমপক্ষে কটা হতে হবে, একটা এলিমেন্ট বেশি আমার থাকতেই হবে, তাহলেই আমি সেটাকে বলবো
প্রপার সাবসেট। ওকে, কিন্তু ধর আমি কোনোভাবে বুঝতে পারছি না যে হ্যাঁ আমি কোনোভাবে আমি ধর ধর্মভিত্তিক সব সময় যে আমার এই রস্টার পদ্ধতিতে লেখা থাকবে এমন নয়, কোথাও কোথাও মানে প্রপার্টি বেস সেট গুলো লেখা থাকে। ফলে আমরা সব সময় ডিফাইন করতে পারবো না যে বি সেটেও যা এলিমেন্ট আছে ততগুলো এলিমেন্টই এ সেটে আছে নাকি একটু একটু বেশি আছে। আমরা এইটুকু এলিমেন্ট করতে পারবো, আমরা এইটুকু ডিফাইন করতে পারবো যে বি সেটের সব এলিমেন্ট গুলো এ সেটে আছে, কোনোভাবে আমরা বুঝতে পারবো। কিন্তু তা বাদ দিয়ে এক্সট্রা কোনো এলিমেন্ট আছে কিনা সেটা সবসময় বোঝা সম্ভব হয় না। সেই জন্য তখন আমরা বলবো বি সাবসেট এ। কিন্তু আমরা যদি বুঝতে পেরে যাই তখন আমরা প্রপার সাবসেট কথাটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেটা প্রপার সাবসেট সেটাকে আমি শুধু সাবসেট বললেও কিচ্ছু অসুবিধা নেই। এরপরে আমরা উল্টোটাকে এইখানে যেমন উদাহরণ দিয়েছি, দেখ বি সেটে এলিমেন্ট বেশি আছে, আমি এইখানে দেখানোর সময় মানে উল্টোটা করে দেখিয়েছি। আচ্ছা, এই অনুযায়ী আমি যদি বলি আমি এইটাকে বি বলতে হবে তার মানে, আর এইটাকে এ বলতে হবে। দেখ এইখানে বলছে এন অফ বি। এন অফ বি কথাটার অর্থ কি জানিস? এই যে একটা লাইন বলতে গিয়ে দেখ আমাকে আবার অন্য আরেকটা কথা বলতে হচ্ছে। এন অফ বি মানে এন অফ বি মানে আমি যদি এইখানেই বলি হোয়াট ইজ এন অফ বি, এন অফ বি মানে এই যে বি সেটটাতে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে। এইখানে দেখ 1 2 3 4 5, এন অফ বি সমান 5। আচ্ছা, এইখানে তাহলে আমাকে কথাটা ঘুরিয়ে দিতে হয়, আমি তো এগুলো সেটের ইয়েগুলোকে ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দিলে এইখানে আমাকে কি বলতে হবে? এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। ওকে, আচ্ছা দেখ এখানে এন অফ বি মানে কি? নাম্বার অফ এলিমেন্ট, মানে বি সেটের কতগুলো এলিমেন্ট আছে বা পদ আছে। আর এটা এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট এ সেটে, এইটা সমান হচ্ছে 3। তাহলে এই যে পাচ্ছি আমি, হ্যাঁ এইখানে দেখ এইখানে আমি লিখেছি এন অফ বি ইজ গ্রেটার দেন এন অফ এ। তার মানে কি কমপক্ষে একটা এলিমেন্ট বেশি থাকলে তবেই আমি এই গ্রেটার দেন সাইনটা ব্যবহার করতে পারবো। তবে এ সেটকে বি সেটের যথার্থ উপসেট বা এ ইজ এ প্রপার সাবসেট অফ বি বলা হয়, এবং বি সেটকে এ সেটের যথার্থ অধি সেট বলা হবে। অধি মনে হচ্ছে বড়, বি কে বড় বলবো কার? এ সেটের অধি বড় সেট বলবো, মানে এর উল্টো কথাটা। মানে যেমন ধর আমি বলছি 5 গ্রেটার দেন 3, তাহলে কি 3 লেস দেন 5, অনেকটা বিষয়টা এরকম। তাহলে এ প্রপার সাবসেট অফ বি, তাহলে বি সুপারসেট কথাটা উল্টে যাবে, মানে এইরকম হবে বি সুপারসেট অফ এ। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রপার সাবসেট আর এটা প্রপার সুপারসেট। এই হচ্ছে ব্যাপার, সুপার আর সাব এইরকম। কারো কনফিউশন থাকলে বলতে পারিস, আমি আবার বলবো। নেক্সট, পূরক সেট। পূরক মানে হচ্ছে কি? ধর পূরক কোণের ক্ষেত্রে আমরা কি দেখেছি? পূরক কোণের ক্ষেত্রে আমরা কি দেখেছি? যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তাহলে একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তার পূরক কোণ কত হবে? 60 ডিগ্রি হতে হবে। কিন্তু দুটো মিলে কত হতে হবে? দুটো মিলে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, তাই তো? তাহলে একটা সেট 30 ডিগ্রি, তাকে কিভাবে প্রকাশ করতে পারি আমি? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। বা অন্য কোণটাকে 60 ডিগ্রিকে কি করে প্রকাশ করতে পারি? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 90 হচ্ছে অপটিমাম জিনিস আমার। এইখানে কি এ একটা প্রদত্ত সেট এবং তার হচ্ছে এস যদি হচ্ছে সার্বিক সেট হয়, বা এস যদি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দিয়েও প্রকাশ করি হয়, তবে এ